तो ऐलान कर चुके हैं कि जो हमारे पानी पे हाथ डालेगा हम वो हाथ ही काट देंगे। কখনো এ বলছে যে আমরা এবার পরমাণু ফেলে দেবো, কখনো ও বলছে যে আমরা এবার তোমাদের হাত কেটে ফেলবো। এবার আসিম মুনির বলছেন যে পরমাণুও ফেলতে পারি, হাতও কেটে দিতে পারি। এই যে সিন্ধু চুক্তি, সেটা কি এবার পরমাণু যুদ্ধের দিকে এগোচ্ছে? এই যে জল বন্ধ করে রাখা, এটা অ্যাকচুয়ালি পরমাণু মহাপ্রলয়ের পরিস্থিতি। হ্যাঁ, তিনি যেটা বলেছিলেন বাংলা করলে এমনটাই দাঁড়ায়। এর মানে কি? ইনি বলেছিলেন যদি কেউ সিন্ধু নদের জল আটকে রাখার চেষ্টা করে হাত দিয়ে, তাহলে সেই হাত আমরা কেটে দেব। India's position on the Indus Waters Treaty is consistent. তুমি শর্ত মানবে না, কিন্তু প্রতিদিন এসে একটা করে হুমকি দিয়ে চলে যাবে, একটা করে চুমকি দিয়ে চলে যাবে। আসিম মুনির ইদানিংকালে যে চমকিটা দিয়েছেন, সেটা কিন্তু এই রণধীর জয়সওয়ালের বক্তব্যের প্রেক্ষিতেই। পেহেলগামের ঘটনার সময়ই আপনাদের আমি জানিয়েছিলাম যে আগামী দিনে যুদ্ধ কিন্তু আর আকাশে হবে না। কোথায় হবে তাহলে? জমিতে, আরও ভালো করে বললে জলভূমিতে। কেন বলছি? তার কারণ ইতিমধ্যেই এই কথা হাড়ে হাড়ে টের পাচ্ছে পাকিস্তান। কোনো অস্ত্র নেই, কোনো বন্দুক নেই, কোনো রণসজ্জা নেই, কোনো পরমাণুর হুঙ্কার নেই, অথচ দিন দিন একটু একটু করে তাদের রসদ ফুরিয়ে যাচ্ছে। আর সেই কারণেই আতে ঘা লাগছে, আর ফি দিন এক একজন করে আসছেন, এসে ভারতের বিরুদ্ধে বক্তৃতা করে চলে যাচ্ছেন। যেমন সাম্প্রতিককালে আসিম মুনির, পাকিস্তানের সিডিএফ ফিল্ড মার্শাল, সেই আসিম মুনির যে এখন পাকিস্তানের সর্বেসর্বা ব্যক্তি, সেই সর্বেসর্বা ব্যক্তি এবার মুখ খুলেছেন। কি বলেছেন? তিনি বলেছেন যদি ভারত সিন্ধুর জল না দেয়, তাহলে এবার সব রকম ব্যবস্থা আমাদের নিতে হবে। সব রকম ব্যবস্থা আমাদের নিতে, মানে যা যা ব্যবস্থা নেওয়া দরকার যাতে ভারত আমাদের সিন্ধুর জল দেয়, সেই সমস্ত ব্যবস্থা আমরা এবার নেব। বিশেষ করে তিনি সামরিক অভিযানেরও হুমকি দিয়েছেন বকলমে। বুঝতে পারছেন? এর আগে পাকিস্তানের বিভিন্ন নেতা, মন্ত্রী, সাংসদ, পারিষদ তারা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেছেন। ঠিক সেই সময় যখন পেহেলগামের এই ঘটনাটি ঘটে, অপারেশন সিন্দুর হয় ভারতের, আর তারপর পাকিস্তানের নাকে কান্নার জন্য আমরা তাদেরকে ছেড়ে দিই, যুদ্ধবিরতি ঘোষণা করি। আর সেই সময় ভারত একটা দীর্ঘকালীন অস্ত্র প্রয়োগ করে দিয়েছিল। কি সেটা? সেটা ছিল সিন্ধুর জল দেওয়া বন্ধ করে দেওয়া। তারপর থেকেই হুঙ্কার আসছে। কখনো এ বলছে যে আমরা এবার পরমাণু ফেলে দেবো, কখনো ও বলছে যে আমরা এবার তোমাদের হাত কেটে ফেলবো। এবার আসিম মুনির বলছেন যে পরমাণুও ফেলতে পারি, হাতও কেটে দিতে পারি। কেন? কারণ এতদিন ধরে যে সমস্ত হুমকি চমকি দিয়ে এসছে পাকিস্তান, সেগুলোকে একত্রিত করলে তো এটাই দাঁড়ায় যে এবার আমরা সব রকম ব্যবস্থা নেব যা যা প্রয়োজন। অথচ আসিম মুনির যেই দিন এই কথা বললেন, সেই দিনই ভারত পাকিস্তানের উদ্দেশ্যে জল ছেড়েছে। জানেন না? আজকেই জানাবো। কিন্তু এই জল সেই জল নয় যে জলের জন্য পাকিস্তান হা হুতাশ করছে। চলুন শুরু করছি রণক্ষেত্র। আপনাদের সঙ্গে রয়েছে আমি নারায়ণ। আজ আমাদের হেডলাইন যে ইন্ডাস ট্রিটি ট্রিগার্স নিউক্স, মানে এই যে সিন্ধু চুক্তি, সেটা কি এবার পরমাণু যুদ্ধের দিকে এগোচ্ছে? সেই বিষয়টাই আজকে বিশ্লেষণ করব। তার কারণ পরমাণু নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। ভারতের পরমাণু আছে, সেটা সবাই জানে। পাকিস্তানের থেকে অনেক চাইতে বেশিই আছে, কিন্তু আমরা কখনো কথায় কথায় পরমাণুর হুঙ্কার দিই না, হুমকি দিই না। কারণ আমরা জানি কখনো কখনো জলও সেই পরমাণুর কাজ করে দেয়। আর সেই কাজ হচ্ছে বলেই তো প্রতিদিন নাকে কান্না কাঁদতে হচ্ছে পাকিস্তানিদের। দেখুন, ইদানিংকালে সব থেকে সাম্প্রতিক গত সোমবার, মানে আপনি যদি আজ দেখেন, আজকে গোটা সোশ্যাল মিডিয়া ভাইরাল। কি সেই আসিম মুনিরের বক্তব্য নাকি বিশাল কিছু বলে দিয়েছেন, ভারতকে উচিত শিক্ষা দিয়ে দিয়েছেন। পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনিরের বক্তব্যে উজ্জীবিত পাকিস্তানের নব যৌবন। আগে তা নয়, তিনি চেয়েছিলেন কিছু সমর্থন আদায় করতে, কিন্তু
তিনি ঘোর প্যাচে নিজের ফাঁদেই পড়ে গেছেন। কিভাবে, সেটাই আজকে আপনাদের সামনে তুলে ধরব। প্রথম স্লাইডেই রেখেছি আসিম মুনির তিনি কি বলেছেন সেই গল্পটা। আসলে এর ভিডিও আমি পাইনি, তার কারণ যেই অনুষ্ঠানে তিনি এই কথা বলেছেন সেটা খুবই গোপনীয় ছিল এবং ভেতরের খবর, কিন্তু সেই ভেতরের খবর ভাই ভারতীয় মিডিয়া এটা। আপনি ভেতরে বসে কি বলছেন না বলছেন সব আমরা খবর পাই, সব। আর সেই কারণেই দেখুন দ্য প্রিন্ট এই খবর প্রথম করে আসিম মুনির যখন এই বক্তব্য রাখেন এই একটি অনুষ্ঠানে। কি সেই অনুষ্ঠান সেটাও আপনাদের বলবো। সেই অনুষ্ঠানে আসিম মুনির বলেন, প্রিন্ট করেছে যে হেডলাইনটা আগে পড়াই আপনাদের, বলছে আসিম মুনির থ্রেটেন্স ইন্ডিয়া ওভার ইন্ডাস ওয়াটার ট্রিটি। সিন্ধু জলবন্টন চুক্তি নিয়ে আবারও একটা হুমকি উড়ে এলো পাকিস্তানের ওপার থেকে, মানে সীমান্তের ওপার থেকে। এবার সেই হুমকি দিলেন সরাসরি এই মুহূর্তে পাকিস্তানের সর্বেসর্বা ব্যক্তি আসিম মুনির। কি বললেন? তিনি বললেন সেস উইল টেক অল মিসিওরস টু গেট পাকিস্তান শেয়ার। পাকিস্তানের শেয়ারের জন্য, মানে পাকিস্তানের যে জলের ভাগ সেই ভাগটা পাওয়ার জন্য তারা এবার যাবতীয় কর্মসূচি নিতে পারে, যা যা তাদের করা দরকার। এটাই হচ্ছে তার বক্তব্য। আরও বিস্তারিত আপনাদের যদি জানাই, দেখুন বলছে পাকিস্তানি ফিল্ড মার্শাল আসিম মুনির মন্ডে থ্রেটেন্ড টু আন্ডারটেক অল মিসিওরস নেসেসারি। বলছে সমস্ত পদক্ষেপ প্রয়োজনীয়, যে কোনো পদক্ষেপ নেওয়া প্রয়োজনীয় এই মুহূর্তে দাঁড়িয়ে। কেন? টু গেট পাকিস্তানস ইটস রাইটফুল শেয়ার, যদি তার ফলে আমরা আমাদের অধিকারের যে ভাগের জল সেটা যাতে আমরা পাই। এটা হচ্ছে তার বক্তব্য। অফ ওয়াটার আন্ডার দ্য ইন্ডাস ট্রিটি। দ্য কমেন্টস ওয়ার মেড অ্যাট দ্য 276 কর্প কমান্ডার্স কনফারেন্স চেয়ার্ড বাই ফিল্ড মার্শাল মুনির অ্যাট দ্য জেনারেল হেডকোয়ার্টার্স ইন রাওয়ালপিন্ডি। রাওয়ালপিন্ডিতে 276তম কর্পস কমান্ডার কনফারেন্স ছিল। সেই কনফারেন্সের সভাপতিত্ব করেন আসিম মুনির, পাকিস্তানের এই মুহূর্তের ফিল্ড মার্শাল, এবং সেই কনফারেন্সেই তিনি এই বক্তব্য রাখেন। কেন? তার কারণ হচ্ছে আদার্স যারা সেনাবাহিনীর লোকজন রয়েছে তাদের তো মনোবল বাড়াতে হবে না, উজ্জীবিত করতে হবে, ভারতের বিরুদ্ধে তাদেরকে আরও রাগান্বিত করতে হবে। কীভাবে করবেন? কিভাবে? এর আগে আপনারা জানেন পেহেলগাম হামলা কেন হয়েছিল, কেন তার আগেই আসিম মুনির এই ধরনের কিছু একটা বক্তব্য রেখে দিয়েছিলেন। তিনি সেই জিন্নার দ্বিজাতি তত্ত্ব উস্কে দিয়ে বলেছিলেন যে আমরা কখনোই এক হতে পারি না। ভারত, হিন্দুস্তান, সেখানে হিন্দুরা থাকে, পাকিস্তানে মুসলিমরা থাকে, তাই ভারত আর পাকিস্তানের সংস্কৃতি কখনো এক হতে পারে না। এটা হচ্ছে আমার বক্তব্য নয়, কেস দেবেন না কেউ, আগে থেকে বলছি, ডিসলাইক করবেন এই বক্তব্যটা শুনে। এই বক্তব্যটা দিয়েছিলেন আসিম মুনির দিয়েছিলেন যখন 22শে এপ্রিল 2025-এ পেহেলগাম হামলা হয়, ঠিক তার সপ্তাহখানেক আগে। আর তার মধ্যেই একটা ঘটে গেল ওই ধরনের ঘটনা। এবারও তিনি ওই যে বক্তব্যটা দিয়েছিলেন সেখানেও কিন্তু অনেক সেনাবাহিনীর সদস্যরা ছিল। আর এবার তিনি একই রকম প্রায় একটা বক্তব্য দিয়ে বসলেন, আবার একটা হুঁশিয়ারি, আবার একটা হুমকি ভারতের বিরুদ্ধে, এবং সেখানে তার নিজস্ব সব পল্টনরা বসে রয়েছে এবং তাদেরকে উজ্জীবিত করার জন্য তার এই বক্তব্য। তিনি যেটা বলেছেন সেই মর্মে ISPR একটি স্টেটমেন্ট জারি করেছে। এবার দেখি সেই স্টেটমেন্টে কি লেখা রয়েছে। বলছে দ্য ফোরাম এক্সপ্রেসড রিসলিউট কমিটমেন্ট টু আন্ডারটেক অল মিসিওরস নেসেসারি to ensure availability of Pakistan's rightful share of water as per the directives of the government and aspirations of the people of Pakistan. The Inter-Service Public Relations মানে ISPR statement read. সেই স্টেটমেন্টেও কিন্তু একই বক্তব্য লেখা রয়েছে যেটা আসিম মুনির বলেছেন, একদম হুবহু, যে আমরা কিন্তু এবার যে কোনো পদক্ষেপ নিতে রেডি রয়েছি আমাদের ভাগের জল পাওয়ার জন্য। সিন্ধু জলবন্টন চুক্তির ভাগের জল পেতে তারা সব রকম ব্যবস্থা নিতে এখন উদ্গ্রীব। কিন্তু সেই ব্যবস্থাগুলো কি হতে পারে সেগুলো আপনাদের জানাবো। তার আগে এই জায়গাটা দেখুন, ইন্ডিয়া হ্যাজ হেল্ড দ্য ট্রান্সবাউন্ডারি ওয়াটার এগ্রিমেন্ট ইন অ্যাভিয়েন্স সিন্স দ্য এপ্রিল 2025 পেহেলগাম টেরর অ্যাটাক। কেন তারা এই কথা প্রতিদিন একবার করে এসে বলছে? তার কারণ হচ্ছে এইটা, 2025-এর এপ্রিলে যখন পেহেলগামে ঘটনাটি ঘটে তারপরে পরেই আমরা এই সিদ্ধান্ত নিই যে সিন্ধুর জল তোমাদের দেবো না ভাই, জল তোমাদের দেবো না। আমরা তোমাদের বন্দুক মারছি না, আমরা তোমাদের কাছে গিয়ে পরমাণু ফেলছি না, কিংবা হুমকিও দিচ্ছি না যে পরমাণু ফেলে দেবো প্রতিদিন।
যেমনটা তোমরা দাও। আমরা শুধু কি করেছি, একটা অ্যাকশান নিয়েছি। কি অ্যাকশান? অ্যাকশানে আমাদের জল তোমাদের ভূখণ্ডে যায়, আমরা দয়া করে তোমাদেরকে দিই, হ্যাঁ একটা ট্রিটি রয়েছে, সেই ট্রিটিতে তোমরাই লাভবান হও। আজ থেকে সেই ট্রিটি আমরা একটুখানি ব্রেক করলাম, স্থগিত রাখলাম। তাতে কি যায় আসলো? আমরা আপনাদের শিক্ষা দেব, কিভাবে জল দেব না। কি করবেন? কিছুই করতে পারছে না, সেই জন্য প্রতিদিন এসে ফুঁসছে। বলছে দ্য ইন্টারভেনশন বাই পাকিস্তানস মিলিটারি কামস মান্থস আফটার দ্য সিভিলিয়ান গভর্নমেন্ট ইন এ ন্যাশনাল সিকিউরিটি কমিটি ইন এপ্রিল post the Pahalgam terror attack rejected India's move as the unilateral violations of a blinding international agreement brokered by the World Bank. It had then threatened that any attempt to stop or divert waters allocated to Pakistan under the treaty would be regarded as an act of war and would invite a response across the complete স্পেকট্রাম অফ ন্যাশনাল পাওয়ার। তাদের এখন জলবিদ্যুৎ যে উৎপন্ন হয়, জল না থাকলে বিদ্যুৎ উৎপন্ন করতে পারছে না। আর সেই কারণে দাঁড়িয়ে তারা বলছে এই হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকের যে এগ্রিমেন্ট, সেইটাকে আমরা ভঙ্গ করেছি, লঙ্ঘন করেছি, এই লঙ্ঘন করা উচিত হয়নি, এইটা অ্যাকচুয়ালি অ্যাক্ট অফ ওয়ার। এর আগে অনেকবার এই কথা অনেকে বলেছে যে সিন্ধুর জল বন্ধ করে দেওয়া মানে একটা যুদ্ধের ঘোষণা। তাহলে কি সেই যুদ্ধ করতে আসবে পাকিস্তান? যদি করতে আসতো 2025-এর এপ্রিল থেকে 2026-এর এপ্রিলও পার হয়ে গেছে, বুঝতে পারছেন? 1 বছর হয়ে গেছে, কেউ আসেনি যুদ্ধ করতে। কিন্তু এই 1 বছরে প্রায় একাধিকবার তারা যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছে, যুদ্ধের হুমকি দিয়েছে। এখনও তারা একই কথা বলছে, কিন্তু ট্রিটি অনুযায়ী, যে ট্রিটি বলছে আমরা লঙ্ঘন করেছি, সেই ট্রিটি তো আমরা লঙ্ঘন করিনি বাবা, সেই ট্রিটি আমরা স্থগিত করে রেখেছি। যে কোনো মুহূর্তে আবার আমরা সেটাকে প্লে করব। এখন পজ মুডে রয়েছে, প্লেও করব। কখন প্লে করব সেটা কিন্তু আমাদের সিদ্ধান্ত। আর তার সপক্ষে সেই মর্মে কিন্তু ভারতের একটা যুক্তিও রয়েছে, একটা শর্ত বেঁধেও দেওয়া হয়েছে। আর সেই শর্ত শুনেই তারা কি করবে বুঝতে পারছে না। শর্তটা এমনই শর্ত। কি সেই শর্ত সেটাও আপনাদের জানাবো। বলছে দ্য মিলিটারি সেড দ্য কনফারেন্স হ্যাড রিফর্ম guidance issued by Pakistan National Security Committee in 2025। বলছে সেই জন্য 2025-এ তাদের একটা বৈঠক হয়েছিল, যেই বৈঠকে তারা সিদ্ধান্ত নিয়েছিল যে এবার আমরা অ্যাক্রস দ্য কমপ্লিট স্পেকট্রাম অফ ন্যাশনাল পাওয়ার, যে আমরা এবার জাতীয় শক্তি ব্যবহার করব, সমস্ত শক্তি একসঙ্গে ব্যবহার করব ভারতের বিরুদ্ধে, যাতে তারা আমাদের সিন্ধুর জল দেয়। এবার বলা হচ্ছে সেই যেটা হয়েছিল, সেই আলোচনায় যে নির্যাস হয়েছিল যে সমস্ত শক্তি তারা ব্যবহার করবে, সেইটা নাকি আবার নতুন করে তুলে ধরা হয়েছে এই কনফারেন্সে। আসিম মুনির তুলে ধরেছেন, বলছে আমরা 2025-এ বৈঠক করেছিলাম, মনে আছে তো? কি সিদ্ধান্ত নিয়েছিলাম মনে আছে তো? বলছে হ্যাঁ মনে আছে। জাতীয় সমস্ত শক্তি, মানে সেনাবাহিনী থেকে শুরু করে পুলিশ প্রশাসন থেকে শুরু করে সমস্ত যা শক্তি রয়েছে পাকিস্তানের, এবার সমস্ত শক্তি একসঙ্গে ব্যবহার করা হবে ভারতের বিরুদ্ধে। সেই ডিসিশন এবার আমরা লাগু করতে চলেছি। বুঝতে পারছেন সেটা কি হতে পারে? বুঝতে পারছেন? কিছুদিন আগেই বিলাওয়াল ভুট্টো তিনি কি বলেছিলেন যে এই যে জল বন্ধ করে রাখা, এটা অ্যাকচুয়ালি পরমাণু মহাপ্রলয়ের পরিস্থিতি। হ্যাঁ, তিনি যেটা বলেছিলেন বাংলা করলে এমনটাই দাঁড়ায়। এর মানে কি তারা কি ভারতে পরমাণু মারবে? দেখুন, ভারতও বলে দিয়েছে তোমরা যা খুশি তাই মারতে পারো ভাই, যা খুশি তাই মারতে পারো, কোনো যায় আসে না। কিন্তু ভারত যদি বেঁচে যায়, তারপরেও মানে পাকিস্তানের এই হামলার পরেও যদি ভারত টিকে যায়, তাহলে ভূগোল থেকে, মানচিত্র থেকে পাকিস্তান মুছে যাবে, এতটুকু তারা গ্যারেন্টি দিয়ে বলে দিয়েছে ভারতের MEA মানে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের তরফে। এটা কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। দেখুন, গল্পটা হচ্ছে বন্ধ তো রয়েছে 2025-এর এপ্রিল থেকে, কিন্তু ইদানিংকালে প্রতিদিন নতুন করে তাদের এক একজন নেতা এসে ভারতের বিরুদ্ধে সুর চড়াচ্ছে। কেন, কি কারণে, সেটাও আপনাকে জানতে হবে। তার কারণ হচ্ছে এই যে এখানটা লুকিয়ে রয়েছে, আমি আপনাদের দেখালাম, তাদের এখন বিদ্যুৎ নেই। কেন জানেন তো? ওই যে POK, পাক অকুপাইড কাশ্মীর, সেখানে এই ধরনের যে বিক্ষোভ হচ্ছে, আপনাদের আমি দেখিয়েছি বেশ কয়েকটি এপিসোডে, সেখানে বিক্ষোভ হওয়ার কিন্তু একটা অন্যতম কারণ এটাও যে তাদের ওখানে তৈরি বিদ্যুৎ তাদেরকেই দিচ্ছে না, নিয়ে চলে যাচ্ছে পাঞ্জাবে, নিয়ে চলে যাচ্ছে খাইবার পাখতুনখোয়াতে। বুঝতে পারছেন? তাই
তারা তাদের বিদ্যুতের জন্য লড়াই চালিয়ে যাচ্ছে, আর অন্যদিকে পাকিস্তান ভাবছে এত কম পাওয়ার আমরা কোথায় কোথায় সাপ্লাই দেব। বুঝতে পারছেন, এখন শুধু পিওকে নয়, পাকিস্তানের অর্ধেক জায়গায় ব্ল্যাক আউটে চলছে, লোডশেডিংয়ে চলছে। আর তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে ইদানিংকালে, আমি এই খবরটা থেকেই রেখেছি, এই যে হেডলাইনটা, এই হেডলাইনটা থেকেই রেখেছি, নিচের দিকে কয়েকটা কারণ রয়েছে। প্রথম কারণটা আপনাদের দেখাচ্ছি, বলছে আসিম মুনির's comment also came day after the chairman of the Water and Power Development Authority in Pakistan, Lieutenant General Muhammad Saeed, in a piece in Dawn wrote, these developments can severely threaten Pakistan's long-term water security. মোহাম্মদ সাইদ কে ইনি হচ্ছেন পাকিস্তানের ওয়াটার অ্যান্ড পাওয়ার ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান। তিনি তার আগের দিনই, বুঝতে পারছেন, মানে সোমবার আসিম মুনির এই বক্তব্য রেখেছেন, রবিবার তিনি ডনে একটি লেখায় তিনি লিখেছেন যে এটা যদি কন্টিনিউ চলতে থাকে, মানে সিন্ধুর জল যদি আমরা না পেতে থাকি, তাহলে একটা সময়, সেই সময় আর বেশি দূরও নেই, সেই সময় চলে এসছে। আর এবং এটা আমাদের জন্য একটা ওয়াটার সিকিউরিটি থ্রেট হতে পারে, আমাদের জন্য এটা একটা পাওয়ার থ্রেট হতে পারে। মানে কি, আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারবো না, আমরা চাষের জল ব্যবহার করতে পারবো না। বুঝতে পারছেন, মানে তার সবচেয়ে বড় মাথা ব্যথা হচ্ছে এটাই যে এই মুহূর্তে যদি এখন দিনে প্রায় 10 থেকে 12 ঘন্টা লোডশেডিং থাকে, পিওকে তো প্রায় 24 ঘন্টায় লোডশেডিং এখন তারা করে রেখেছে, কারণ যতটুকু বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে তাদের পাঞ্জাব প্রদেশে দরকার, সেখানে সব এলিটরা বাস করে, পিওকে তো দ্বিতীয় শ্রেণীর মানুষেরা বাস করে। বুঝতে পারছেন, এবার সেই পাঞ্জাবে যেটুকু বিদ্যুৎ তারা পাচ্ছে সেটাও যদি তারা না পায় তাহলে কি হবে, তাহলে কি হবে? সেই জন্যই তো গায়ে ফসকাটা পড়ছে। আর সেই বক্তব্য তিনি রাখার পর, মোহাম্মদ সাইদ এই বক্তব্য রাখার পরই মাথা ঘুরে যায় আসিম মুনিরের। ঘুরে যাওয়ার পরেই তিনি তার কনফারেন্সে এরকম ধরনের একটি বক্তৃতা দিয়ে দেন এবং সমস্ত রকম প্রস্তুতি তারা নিচ্ছে যে এই সিন্ধুর জল যদি ভারত না দেয় তাহলে এবার তারা সর্বশক্তি নিয়ে ভারতের ওপর ঝাঁপিয়ে পড়বে। মানে কি, যুদ্ধে যাবে? দেখা যাক। বলছে পাকিস্তান ডিফেন্স মিনিস্টার খোয়াজা আসিফ to made similar points in response to the article and added, come what may, Pakistan will defend and preserve the Indus Water Treaty at all cost, inshallah. ওই একই আর্টিকেলে পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার খোয়াজা আসিফ তিনি বলেছেন যে কোনো উপায়ে আমরা সিন্ধুর জল নিয়েই ছাড়ব বলে ভগবানকে ডেকেছেন। এবার দেখুন, ইন এপ্রিল, এই এপ্রিলে 2026-এর পাকিস্তানি প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি চেয়ার এ হাই লেভেল মিটিং অন ওয়াটার রিসোর্স অ্যান্ড ডিসক্রাইব দ্য অ্যালিয়েন্স অফ IWT Indus Water Treaty as the weaponizations of water, as he directed officials to pursue diplomatic and legal measures to safeguard Pakistan's right. এই এপ্রিলে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, পাকিস্তানি প্রেসিডেন্ট, তার নেতৃত্বে একটি হাই লেভেল মিটিং হয়। আর সেই হাই লেভেল মিটিংয়ে যে আলোচনা হয় সেখান থেকে একটা জিনিস উঠে আসে, তারা যে নির্যাস, সেখানে তারা আলোচনা করে এটাই শেষ পর্যন্ত দাঁড়ায় যে এটা জলকে ভারত অস্ত্র হিসেবে ব্যবহার করছে। ভগবান, এতদিনে বুঝলেন? 1 বছর সময় লেগে গেল এটা বুঝতে। তোমরা প্রতিদিন পরমাণু নিয়ে হুমকি দাও, কোনো যায় আসে না। আমরা পরমাণু আপনাদের প্রতিদিন মারছি। কিভাবে? জলের মাধ্যমে। ভাবুন, গত এপ্রিলে বন্ধ হয়েছিল, আর এই এপ্রিলে এসে তারা মূল্যায়ন করেছে ভারত জলটাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। আর এরকম যদি চলতে থাকে তাহলে কিন্তু হবে না, বরং ডিপ্লোম্যাটিক কূটনীতি ব্যবহার করো। এই বৈঠক থেকে নির্দেশ উঠে এসেছিল তেমনটাই, মানে প্রেসিডেন্ট আলী জারদারি তিনি পরামর্শ দিয়েছিলেন যে কূটনীতির মাধ্যমে ভারতের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করো, যদি সিন্ধুর জল তারা পাঠায়, না হলে কিন্তু আমাদের সমস্যা হয়ে যাবে। আমাদের পাকিস্তানিদের যে অধিকার জলের, সিন্ধু নদের যে অধিকার, সেই অধিকারটাকে নিশ্চিত করতে আমাদের ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক তৈরি করা ছাড়া আর কোনো বিকল্প নেই। এমনটা কিন্তু উঠে এসেছিল তাদের বৈঠকে। কিন্তু সেটা আবার অনেকের ভালো লাগেনি, সরকার পক্ষেরও ভালো লাগেনি, বিরোধী পক্ষেরও ভালো লাগেনি। সেই কারণে গত মাসে ইন জুন, পাকিস্তান's climate minister Musaddiq Malik declared
ইনি হচ্ছেন সরকার পক্ষের, যেহেতু মিনিস্টার, বুঝতে পেরেছেন, ক্লাইমেট মিনিস্টার, পরিবেশ মন্ত্রী। তিনি বলেছিলেন, ইফ এনিওয়ান লেজ এ হ্যান্ড অন ইসলামাবাদ শেয়ার্স অফ ওয়াটার উইল কাট অফ দ্যাট হ্যান্ড। এই হচ্ছেন সেই ব্যক্তি, পাকিস্তানের পরিবেশ মন্ত্রী, এই হচ্ছেন আসিফ খোয়াজা। যাই হোক, ইনি কি বলেছিলেন? ইনি বলেছিলেন, যদি কেউ সিন্ধু নদের জল আটকে রাখার চেষ্টা করে হাত দিয়ে, তাহলে সেই হাত আমরা কেটে দেব। বুঝতে পারছেন? এই ভিডিওটি, তার এই বক্তব্যটি রীতিমতো ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। কি না কি বলে ফেলেছেন, বিশাল কিছু বলে ফেলেছেন। কিন্তু এরকম বক্তব্য এনার আগে আরও অনেকে দিয়েছেন, ইনি তো সরকার পক্ষের, বিরোধী পক্ষের লোকেরাও দিয়েছেন। সেখান থেকে বোঝা যায় যে পাকিস্তানের সরকার পক্ষ হোক বা বিরোধী পক্ষ, তারা কেউই ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করার মুডে নেই, যতই তাদের প্রেসিডেন্ট এই পরামর্শ দিক না কেন। কোনো যায় আসে না। সেই কারণে বিরোধী নেতা বিলাওয়াল ভুট্টো তিনি পরমাণু হুমকি দিয়ে বসেছেন। মন্ত্রী তো বলেছেন, পরিবেশ মন্ত্রী তো বলেছেন হাত কেটে দেবো, ঠিক আছে, আর ইনি বলছেন সরাসরি পরমাণুর হুমকি। কি বলছেন ইন্ডিয়া টুডেতে? এই খবরটি হয়েছিল 1 জুলাই। বিলাওয়াল ভুট্টো তিনি এই মুহূর্তে বিরোধী পার্টি পিপিপির প্রেসিডেন্ট। ইন্ডিয়া টুডের হেডলাইনটা পড়ুন, বলছে বিলাওয়াল ভুট্টো সাইডস নিউক্লিয়ার আর্মাগেডন অ্যাজ পাক এসকেলেটস ইন্ডাস ওয়াটার্স রো। বলছে এই যে ভারত যে সমস্যা তৈরি করেছে, সেটা কিন্তু পরমাণু মহাপ্রলয়ের পরিস্থিতি। মানে তিনি এই বক্তব্য রাখতে কি বলতে চেয়েছেন, আগে ভালো করে পড়ে নিন তিনি কি বলেছেন। আমি কোট আনকোটে রেখেছি। বলছে, ওয়ান অফ দ্য কি অ্যাসপেক্টস অফ পাকিস্তানস নিউক্লিয়ার ডক্ট্রিন ইজ দ্যাট অ্যাটেম্পটস টু strangle the country's economy or restrict its waterways fall among the rare scenarios that Pakistan has said could trigger a nuclear response, he said. তার মতে তিনি বলছেন যে পাকিস্তানের পরমাণু রয়েছে, সেটা কিসের জন্য? পাকিস্তানের পরমাণু তো রয়েছে পাকিস্তানের অর্থনীতিকে ঠিক রাখার জন্য। পাকিস্তানের পরমাণু তো রয়েছে যে পাকিস্তানের যে ভাগের জল, সেই জল নিশ্চিত করার জন্য। যদি এখনও পরমাণু কাজে না আসে, তাহলে সময় চলে এসেছে যে এবার আমরা পরমাণু দিয়ে রেসপন্স করব। তিনি সরকার পক্ষকে এই যুক্তি দিচ্ছেন, মানে এই পরামর্শ দিচ্ছেন। আর কি দিচ্ছেন, আর কি বলছেন? বলছে, ইফ দ্য ক্লোজিং দ্য পাকিস্তানিজ ওয়াটার ইজ এ নিউক্লিয়ার আর্মাগেডন সিনারিও, then Pakistan must not merely deal with these and environmental issues, but as an existential assault on Pakistan that requires a collaborative military response, he said. তিনি বলছেন, যদি এই বিষয়টা সত্যিকারের পরমাণু মহাপ্রলয়ের একটা পরিস্থিতি হয়ে ওঠে, তাহলে পাকিস্তান কোনো রকমভাবেই এটাকে ডিনাই করতে পারবে না, এবং পাকিস্তানের সরকারের উচিত পরিবেশকে রক্ষা করা, পাকিস্তানের সরকারের উচিত তাদের অধিকারকে রক্ষা করা, আর তাদের উচিত একটা যৌথ মিলিটারি রেসপন্স দেওয়া। মানে উস্কাচ্ছেন সরকারকে, বুঝতে পারছেন, উস্কাচ্ছেন যাতে পাকিস্তান সেনাবাহিনী এখন ভারতের সঙ্গে যুদ্ধ করতে চলে আসে। এই হচ্ছে তার বক্তব্য। আর এই বক্তব্যের পরেই কিন্তু ভারতের তরফে রেসপন্স আসে। ভারত সোজা কথায়, সোজা বক্তৃতায় বলে দেন, রণধীর জয়সওয়াল, মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের স্পোকসপারসন, তিনি বলে দেন যে পজিশন অন ইন্ডাস ওয়াটার্স ট্রিটি কনসিস্টেন্স, এটা থাকবে, এখন যে অবস্থায় রয়েছে সে অবস্থাতেই থাকবে। ইন্ডিয়া সেজ প্যাক্ট রিমেন্স ইন অ্যাভিয়েন্স আনটিল পাকিস্তান এন্ডস ক্রস বর্ডার টেররিজম। যতক্ষণ না পাকিস্তান ক্রস বর্ডার টেররিজম বন্ধ করছে, হাত তুলছে, ততক্ষণ পর্যন্ত আমরা এই IWT ইন্ডাস ওয়াটার্স ট্রিটি স্থগিত রেখেছি এবং স্থগিত রাখব। পাকিস্তান কিচ্ছু করতে পারবে না। কি বলেছিলেন তিনি একবার শুনুন। India's position on the Indus Waters Treaty is consistent. IWT stands in abeyance in response to Pakistan's continued sponsorship of cross-border terrorism. Pakistan must credibly and irrevocably abjure its support for cross-border terrorism. একদম সোজা সাপটা বক্তব্য। তোমরা ভাই লিখে দাও, আমি তো বলবো তোমরা লিখে দাও।
একটা ইউএনএ যাও, একটা পেপারে লিখে দাও যে তোমরা ক্রস বর্ডার টেররিজমে ফান্ডিং করবে না, গ্যারেন্টি দাও যে পাকিস্তানের ভূখণ্ড থেকে কোনো রকম সন্ত্রাসবাদী, কোনো রকম কোনো জঙ্গি গোষ্ঠীর সদস্যরা ভারতীয় ভূখণ্ডে ঢুকবে না, ভারতীয় সীমান্তে ঢুকবে না, ভারতে অস্থিরতা ছড়াবে না। কথা দিন, লিখে দিন, দেখবেন সিন্ধুর জলও আমরা আর আটকে রাখবো না। সিম্পল শর্ত, একদম সোজা সাপটা শর্ত। তুমি শর্ত মানবে না, কিন্তু প্রতিদিন এসে একটা করে হুমকি দিয়ে চলে যাবে, একটা করে চুমকি দিয়ে চলে যাবে। আসিম মুনির ইদানিংকালে যে চমকিটা দিয়েছেন সেটা কিন্তু এই রণধীর জয়সওয়ালের বক্তব্যের প্রেক্ষিতেই, তার এগেনস্টেই, তার এই বক্তব্য আসার পরে পরেই আসিম মুনির এই বক্তব্য রাখেন। কিন্তু আসিম মুনির যেদিন এই বক্তব্য রাখেন, হয়তো তিনি নিজেও সেদিন জানতেন না আমরা সেই দিনই পাকিস্তানকে কিছুটা জল দেওয়ার ব্যবস্থা করেছি। কি জল সেটা দেখুন, আপনাদের দেখাই। টুইস্টটা আপনাদের এবার এই স্লাইডে দেখাবো। নিউজ 18 করেছে, বলছে ইন্ডিয়া ওপেন্স চেন অফ সোয়েলস অ্যামিড হেভি রেইন, রেটারেটস স্ট্যান্ড অন ইন্ডাস ট্রিটি। বলছে কি, ভারত ইতিমধ্যেই বাগলিয়ার ড্যামের গেট খুলেছে, একটা নয়, দেখুন বলছি কটা। ইন্ডিয়া অন মন্ডে ওপেন 3 গেটস, তিনটি গেট দেখতে পাচ্ছেন, ভালো করে দেখুন, 3টি গেট খুলে দিয়েছে। কোথাকার? বাগলিয়ার ড্যাম ইন জম্মু অ্যান্ড কাশ্মীর, রামবান ডিস্ট্রিক্টে অবস্থিত। আফটার দ্য ওয়াটার লেভেল ইন দ্য চেনাব রিভার রোজ সিগনিফিকেন্টলি ডিউ টু ইনসিসেন্ট রেইনফল ইন দ্য ডোডা কিস্তওয়ার রিজিয়ন। ডোডা কিস্তওয়ার এই রিজনে প্রচুর বৃষ্টি হয়, প্রচুর বৃষ্টি হয়। বৃষ্টি হওয়ার ফলে কি হয়, চেনাব নদীতে জল উবুচুবু হয়ে যায়। আর সেই জল নামানোর জন্য আমাদের দরকার ছিল যে এই ড্যামের 3টি দরজা খুলে দেওয়া, আর আমরা করেওছি তাই। দ্য ডেভেলপমেন্ট কামস জাস্ট ডেজ আফটার নিউ দিল্লি reiterated that the Indus Water Treaty with Pakistan will remain in abeyance until Islamabad takes credible and irrevocable steps to the ends its support for cross-border terrorism. আর এইটা তখন ঘটলো যখন আসিম মুনির এই ধরনের বক্তব্য রাখছেন, ঠিক তার আগে এইটা তখন ঘটলো যখন ভারত জানিয়েই দিয়েছে যে যতক্ষণ না পাকিস্তান ক্রস বর্ডার টেররিজম থেকে হাত তুলে নেবে ততক্ষণ পর্যন্ত আমরা ইন্ডাস ওয়াটার ট্রিটি স্থগিত রেখেছি এবং রাখব। ঠিক সেই সময় আমরা আবার একটি ড্যামের 3টি দরজা খুলে দিলাম। কেন? ওই যে বললাম, অতিরিক্ত বৃষ্টি হয়ে গেছে। আর যদি এই দরজা আমরা না খুলতাম তাহলে জম্মু কাশ্মীরে একটু বন্যা হতো, কিন্তু সেই বন্যা আমাদের দরকার নেই। যদি বন্যা হওয়ার দরকার থাকে তাহলে পাকিস্তানে হোক, তাই জন্য সেই বন্যা হওয়ার জন্য আমরা এই জল পাকিস্তানে পাঠিয়ে দিচ্ছি, তোমরা উপভোগ করো। এতদিন জল নেই বলে কাঁদছিলে, এবার জল নিয়ে তোমরা বন্যার জলে ভেসে যাও। কি বলছে? while the release of water was prompted by rising river levels following heavy rainfall, it comes against the backdrop of India's continue. সেই কারণেই যখন হেভি রেইনফল হয়, যখন নদী উপচে পড়ে, ঠিক সেই কারণেই কিন্তু আমরা এই জল ছাড়ি। অথচ আমরা কিন্তু আমাদের স্ট্যান্ডেই আমরা অবস্থান করছি। দেখুন কি বলছে, ইন্ডিয়াস কন্টিনিউ স্ট্যান্ড দ্যাট দ্য 1960 ইন্ডাস ওয়াটার ট্রিটি উইল রিমেইন সাসপেন্ডেড ইন রেসপন্স টু পাকিস্তান সাপোর্ট ফর ক্রস বর্ডার টেররিজম। পাকিস্তান ক্রস বর্ডার টেররিজমকে যেমনভাবে সমর্থন করছে, ঠিক একই রকমভাবে আমরা ওই জায়গাতেই অবস্থান করছি যে আমরা সিন্ধুর জল যেমন স্থগিত রেখেছি তেমনই রাখবো। হ্যাঁ, এই 3টে গেট খুলে দিয়েছি একটুখানি, কারণ আমাদের এখানে একটু বেশি বৃষ্টি হয়ে গেছে, সেই কারণে। কিন্তু এই জল আমরা কিন্তু এই ইন্ডাস ওয়াটার ট্রিটির অধীনে ছাড়ছি না, এটা আপনাদের বুঝে নিতে হবে। তাহলে কিসের জন্য ছাড়ছি? হ্যাঁ, বেশি বৃষ্টি হয়েছে তাই ছাড়ছি। আমরা IWT স্থগিত যেমন রেখেছি তেমনই রাখবো, বুঝতে পারছেন? তেমনই স্থগিত থাকবে। শুধু যখন আপনারা একটু নাকে কান্না করছেন, হ্যাঁ চলে গেছে, গোটা গ্রীষ্মকালটা চলে গেছে, এখন বর্ষাকাল, এখন আপনাদের ওখানেও বৃষ্টি হবে। আর বর্ষাকালে পাকিস্তানের অবস্থা কি হয় সেটা আমরা প্রতি বছর দেখি, এবছরও হবে, চিন্তা ভাবনা করবেন না, এবছরও হবে। আর যদি আপনারা করতে না পারেন, মানে আপনাদের ওখানে যদি বৃষ্টি কম হয়, যদি আপনারা মনে করেন, তার জন্যই আমরা এই সাহায্যটা করছি, কিছুটা জল আপনাদের ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, সেটা নিয়ে আপনারা উপভোগ করুন, মজায় থাকুন, কেউ বলতে যাবে না। কিন্তু ওই যে একটা জায়গাতেই চলে আসলাম, যখন বিলাওয়াল ভুট্টো বিরোধী পক্ষ
বলে পরমাণু হুমকি দিচ্ছে তিনি, মানে পরমাণু মহাপ্রলয়ের সমান তিনি বলছেন। তখন আসিম মুনির বলছেন যে হ্যাঁ, আমরা বিরোধী পক্ষ কথাও শুনেছি, আমরা সরকার পক্ষেরও কথা শুনেছি, আমরা এবার যে ডিসিশন নেব সেনাবাহিনী হিসেবে আমরা দুজনের পরামর্শই নেব, নিয়ে এবার ভারতের বিরুদ্ধে নামবো। এটা হচ্ছে তার বক্তব্য। অন্যদিকে আমাদের রণধীর জয়সওয়াল তিনি তো বলেই দিয়েছেন, ভাই আপনি সন্ত্রাসবাদী চাষ করবেন না, আমাদের সীমান্তে আপনাদের সন্ত্রাসবাদীদের পাঠাবেন না, আমরা যেভাবে আইডব্লিউটি চালু ছিল তেমনই করব। আর পুরো বিষয়টাই কিন্তু এই একটা জায়গাতে এসেই শেষ হয়ে যায়। যদি পাকিস্তান কথা দিতে পারে যে তারা ক্রস বর্ডার টেররিজমে আর কখন ফান্ডিং করবে না, কোনো রকম সমর্থন করবে না, এই কথা পাকিস্তান দিক, তাহলে সিন্ধুর জল নিয়েও কোনো সমস্যা থাকবে না। পেহেলগামের জন্য ক্ষমা চাক, আমরা আজকে ক্ষমা চাক, মানে এই মুহূর্তে ক্ষমা চাক, আমরা আধ 1 ঘন্টার মধ্যেই সিন্ধুর জল ছাড়তে শুরু করব। খেল খতম, পয়সা হজম। আশা করি বোঝাতে পারলাম। যদি এরপরও কোনো প্রশ্ন থাকলে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আর এই ভিডিওটা ইনফরমেটিভ লাগলে অবশ্যই শেয়ার করবেন, আরও 5 জনকে দেখার সুযোগ করে দেবেন। ওই যে বললাম, অনেক বিরোধী পক্ষ রয়েছে যারা দেখে এই ভিডিও, পাকিস্তানপন্থী, বাংলাদেশে বসে বসে দেখে। তারা কিছু দেখে না, তারা শুধু রণক্ষেত্রের থাম্বনেলটা দেখলেই তারা একটা করে ডিসলাইক দিয়ে চলে যায়। আর সেই কারণেই আমি সেই সমস্ত বন্ধুদের বলবো, বিশেষ করে ভারতীয় দর্শকদের আমি বলবো যে তারা যাতে এত বেশি লাইক দেয়, এত বেশি শেয়ার করে, যাতে ওই ডিসলাইকগুলো চাপা পড়ে যায়। আশা করি বোঝাতে পারলাম। শেয়ার করবেন অবশ্যই, লাইক করবেন অবশ্যই, সাবস্ক্রাইব করবেন আর প্লাস নিউজ 24/7 দেখতে থাকুন রণক্ষেত্র। জয় হিন্দ, বন্দে মাতরম। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না, তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333।